এ যেন অনেকটা রক্তবীজের মতো, যেখানে সেই রক্তবীজ নামক দৈত্য বা রাক্ষসের একটি ফোঁটা রক্ত পড়ে আগেরটি নিধন হয়ে, ঠিক সেখান থেকেই যেন আর একটি রক্তবীজ রাক্ষসের জন্ম হয়। কি আশ্চর্য এবং কি মর্মান্তিক এক সমাপতন বলবো বা মিল বলবো, কিন্তু আপনারা এক্ষুনি বললেই বুঝতে পারবেন কোন বিষয়টার দিকে আমি ইঙ্গিত করছি। 14ই আগস্ট কন্যাশ্রী দিবস হিসেবে এই রাজ্যে পালিত হয়। তেমনি তার পরের দিন হচ্ছে আমাদের ভারতবর্ষের স্বাধীনতা দিবস। আবার খেয়াল করে দেখুন, গত বছরের 9ই আগস্ট বা 8ই আগস্টের রাত্রির শেষের রাত্রির দিক, 9ই আগস্ট আমরা সাক্ষী থেকেছি তারপরে আমাদের অভয়াকাণ্ডের, মর্মান্তিক, এবং সেইটা নিয়ে দীর্ঘ মামলা মকদ্দমা তদন্ত নানান কিছু, এখনও বিচার হয়নি। যেটুকু বিচার হয়েছে সেই বিচারে যে নির্যাতিতা, তার পরিবার, তার বাবা মা, তারাও যেমন খুশি নন, তেমনি আম জনতা, সারা দেশের মানুষ, বিদেশের মানুষ, তারাও খুশি নন। বিচার প্রক্রিয়া চলছে। ওই 9ই আগস্টের পরে 14ই আগস্ট একটি রাত জাগো কর্মসূচি অরাজনৈতিকভাবে হলেও হয়েছিল সারা রাজ্য এবং সারা পৃথিবীব্যাপী। আর আরও কি মিল, পরপর আসছি। এই 14ই আগস্ট আমাদের কাছে এই মুহূর্তে সম্পূর্ণ তথ্য নেই, কিন্তু যেটুকু তথ্য আছে সেইটুকু তথ্য দিয়ে আপনাদেরকে এই মিলটাকে খোঁজানোর চেষ্টা করছি এবং ঘটনাটি বলতে চাইছি। একটু ধৈর্য রাখুন, দেখাবো সবটা। এই 14ই আগস্টে কি হলো, হুগলির সিঙ্গুর এলাকায়, এখনো পর্যন্ত আমাদের কাছে যেটুকু তথ্য, জায়গাটির নাম হচ্ছে বড়া, সেখানের একটি নার্সিংহোমে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের একজন মহিলা নার্স, তিনি 14ই আগস্টের টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী তার ঠিক 4 দিন আগে সেখানে কাজে জয়েন করেছিলেন এবং সেখানে তার রহস্যজনক মৃত্যু হয় ওই 14ই আগস্ট। খেয়াল করুন, সেই 14ই আগস্ট। আরও কি আশ্চর্য সমাপতন, মিল নাকি ইতিহাসের জুড়ে যাওয়া, সেগুলো আপনারা বিচার করবেন এবং বিচার করবে সময়, বিচার করবে আমজনতা, মানুষ, ইতিহাস বিচার করবে। এগুলো কি? যে মহিলা এখনো পর্যন্ত জানা যাচ্ছে না তার মৃত্যুর কারণ কি, কিন্তু তিনি কোথাকার? পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের, এবং তিনি খুব মর্মান্তিক, তার মৃত্যু হলো কোথায়? সেটা যেভাবেই হোক, কোথায়? সিঙ্গুর এলাকা। তা এই নন্দীগ্রাম এবং এই সিঙ্গুরের কথা যেই কানে আসে, সঙ্গে সঙ্গে মনে পড়ে যায় কি? সেই বাম বিরোধী তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই আন্দোলনগুলির কথা মনে পড়ে যায়, সেই নন্দীগ্রাম আন্দোলনের কথা মনে পড়ে যায়, সেই সিঙ্গুর আন্দোলনের কথা মনে পড়ে যায়। ঠিক ভুল যা কিছুই হোক, তিনি তার ওপরে ভিত্তি করে সেই প্রবল জনমতের ওপর, তখনকার সেই মানুষ তখনকার মনে করেছিলেন যে তিনি ঠিক, তাকে জেতান এবং তিনি ক্ষমতায় আসেন। আজকে তিনি মুখ্যমন্ত্রী। লড়াকু আন্দোলনকারী মুখ্যমন্ত্রী হিসেবে তার কথা কেউ অস্বীকার করতে পারবে না, এবং এটাও অস্বীকার করবার কোনো জায়গা নেই, মানুষের ভাষা থেকে দ্ব্যর্থহীন ভাষায় জানাচ্ছি, এবং এটা আমার ব্যক্তিগত মত। সেটা হচ্ছে কি? কন্যাশ্রী
14ই আগস্ট কন্যাশ্রী দিবস। এই কন্যাশ্রী প্রকল্প আমার ব্যক্তিগত মতে সরকারের এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নানা সমালোচনা থাকা সত্ত্বেও আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে এটা একটা তাঁর সরকারের একটা অত্যন্ত ঐতিহাসিক সদর্থক একটা প্রকল্প বা পদক্ষেপ। কিন্তু এই যে অভয়া, তার যে বিচার প্রক্রিয়া, সেটা নিয়ে যা হচ্ছে, রিসেন্টলি আমাদের চ্যানেলেই আপনারা দেখেছেন, আমরা নবান্ন অভিযান কভার করেছি এবং এই চ্যানেলেই দেখেছেন একটার পর একটা রাত জাগা কর্মসূচি আমরা যেখানে যতটা পেরেছি সেগুলোকে লাইভ কভার করেছিলাম। এর পরের অংশটায় আসব। এর পরের অংশটা কি কি প্রশ্ন জাগাচ্ছে এই বিষয়টায়, সেটা খুব ইম্পর্টেন্ট। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। ঘটনাটি ঠিক কী ঘটল সেটি 14ই আগস্টে অল্প কিছু সংবাদ মাধ্যমে বেরোলেও যেটা এখনো পর্যন্ত আমরা জানতে পারছি যে তখন সেই জায়গাতে হুগলির শ্রীরামপুরে ওয়ালেস হসপিটালের ওখানে তাকে নিয়ে যাওয়া হয়, সেই মৃতদেহ নিয়ে যাওয়া হয় এবং সেখানে ময়নাতদন্ত করতে চান এবং পরিবার সেইটাতে রাজি হয় না এবং সেখানে বিজেপি এবং অন্যান্য সমর্থকরা, অন্যান্য রাজনৈতিক দলের কিছু সমর্থকরা সেখানে বিক্ষোভ দেখায় এবং ময়নাতদন্ত প্রক্রিয়াকে সেখানে তার বাবা মাও সই করেন না এবং ময়নাতদন্ত সেখানে হয় না। পরবর্তীকালে পুলিশ তার বাবা মায়ের অভিযোগ, সংবাদ মাধ্যমে অভিযোগ করেছেন যে পুলিশ তাদেরকে তাদের এলাকা থেকে তুলে নিয়ে এসেছিল এবং তাদেরকে জানানো হয়েছিল যে আত্মহত্যা। আপনারা যে যে খবরগুলো বেরিয়েছে সেগুলো আপনারা দেখতেই পান, বিভিন্ন খবরের কাগজেও বেরিয়েছে। হ্যাঁ, এবং তার সাথে সুপ্রিম কোর্টের এই যে আরও যে সংবাদ মাধ্যম আছে, সুপ্রিম কোর্টের রায়কে বুড়ো আঙুল দেখিয়ে কি করছে, সেই নির্যাতিতার ছবি আবার নাম ছবি সব একেবারে বড় বড় করে ছাপিয়ে দিচ্ছে। আমি ভেবে পাই না যে আইন ব্যবস্থা আর ঠিক কবে শক্ত হবে, কবে ঠিক নড়ে চড়ে বসবে। আবার সেই মামলা হবে, আবার একটু কি করবেন, এখন তো বিচারকরা কি করেন, ভর্ৎসনা করেন, অবজারভেশন দেন, এই তারপর যে কে সেই আবার চলতে থাকে জিনিসটা। যাই হোক, এটা প্রসঙ্গ না, কিন্তু এটাও প্রসঙ্গ। কেন নির্যাতিতার ছবি এই ধরনের সংবাদ মাধ্যমরা প্রকাশ করলেন, আপনাদের ধিক্কার জানাই। এর পরবর্তীতে মেডিকেল কলেজে সেই নির্যাতিতার দেহ নিয়ে যাওয়া, এখানে নির্যাতিতা বলবো না, এখনও কারণ জানা যাচ্ছে না, ঠিক আছে। যাই হোক, সেই ডেড বডি নিয়ে যাওয়া হয়, মৃতার ডেড বডি নিয়ে যাওয়া হয় এবং সেখানে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা এবং তিনি ঘোষণা করেন এবং মৃতার পরিবার সেখানেও ময়নাতদন্ত করাতে রাজি হন না এবং তারা দাবি জানান কল্যাণী এমসে মৃতার ময়নাতদন্ত করতে হবে। এই মুহূর্তে আপনাদের সামনে যে প্রতিবেদন তুলে ধরছি, এই মুহূর্তে কল্যাণী এমসে এই ডেড বডি নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে ময়নাতদন্তের প্রক্রিয়া সম্ভবত শুরু হয়েছে। तृणमूल दलाल सिपियान दूर हटो,
আমার নির্বাচন ক্ষেত্র নন্দীগ্রাম, সেখানে একটি সাধারণ পরিবার, গোকুলনগর গ্রাম পঞ্চায়েত, নন্দীগ্রাম 1 নম্বর ব্লক, রায়নগর গ্রাম, অত্যন্ত চেনা গ্রাম আমার। বেসরকারিভাবে ব্যাঙ্গালোর থেকে অর্থ খরচ করে একটা দরিদ্র পরিবার কিভাবে নার্সিং পড়িয়েছে আমরা অন্তত জানি। তারপরে সিঙ্গুরের একটি নার্সিংহোমে তিনি চাকরি পেয়েছিলেন তার যোগ্যতায়, শিবম সেবা সদন। তার বাবাকে 13/8/2025 রাত্রি 11টা নাগাদ ফোন করে বলা হয় মেয়ে আত্মহত্যা করেছেন, চলে আসুন। বাবা মা একদম সাধারণ পরিবারে। আমাদের স্থানীয় পঞ্চায়েত প্রদীপ মণ্ডল এবং অন্যান্যরা প্রথম দিন থেকেই সঙ্গে আছে। গতকাল সকাল থেকেই বিধায়ক অফিস নন্দীগ্রাম থেকে পূর্ণ সহযোগিতা পরিবারকে করা হয়েছে। 10 জনের টিম গ্রাম থেকে, অঞ্চল থেকে এসেছে। এবং সিঙ্গুরেও বা চুঁচুড়াতেও বহু প্রতিবাদী মানুষ, বিজেপির কার্যকর্তারা তো ছিলেনই, এর বাইরেও অনেক প্রতিবাদী সাধারণ মানুষজন, তারা আইনজীবীরা, তারা এলাকার স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে যুক্ত বহু মানুষ, তারাও প্রতিবাদে সামিল হয়েছেন। সুকুমার জানাবাবুর দাবি খুব সিম্পল, যে আমাদের মমতা ব্যানার্জি তার ময়না তদন্তকারী ডাক্তার এবং পুলিশের উপরে কোনো আস্থা নেই, যেটা সবাই বলেন। এই কোচবিহারে কয়েকদিন আগে নিজেদের গন্ডগোলে খুন হওয়া লোকও প্রথম বলে ফেলেছিল, পরে চাপচুপ দিয়ে আবার তাকে দিয়ে বলিয়েছে না না সিবিআই দরকার নেই, সিআইডি। তো উনি সত্যি কথাটা আগেই বলে ফেলেছিলেন। যেমন পানিহাটি পুরসভায় খুন হয়ে যাওয়া পরিবারও কিন্তু প্রথম বলে ফেলেছিল, পরে আবার সামলেছে। অতএব এই রাজ্যের পুলিশের উপর, পুলিশ মন্ত্রীর উপরে, তার স্বাস্থ্য ব্যবস্থার উপরে কারোরই কোনো আস্থা নেই, দলমত বর্ণ ধর্ম নির্বিশেষে। এবং অভয়াকাণ্ডের পরে তো জিরো, এদের ক্রেডিবিলিটি এখন জিরো। সুকুমার বাবুর ডিমান্ড হচ্ছে, আমি এলাকার এমএলএ, আমার দায়বদ্ধতা আছে, আমি 48 ঘন্টা ক্লোজলি এটাকে সাপোর্ট দিচ্ছি, কথা বলছি, এবং প্রয়োজনে বাড়িতেও যাব, সবই করব, তার টাইম এখনো আসেনি। সেখানে তার বক্তব্য হচ্ছে যে আপনারা যে কোনো কেন্দ্রীয় হসপিটালের পোস্টমর্টম করান, অথবা কোনো কেন্দ্রীয় হসপিটাল থেকে ডাক্তারকে এনে রাজ্য সরকারের হসপিটালে পিএমটা করিয়ে দেন। আমি আপনাদের ডাক্তারদের হাতে বা আপনার পুলিশের উদ্যোগে ময়না তদন্ততে আমি রাজি নই। লাঠিচার্জ করে বডি নিয়ে এসছে মেডিকেল কলেজে, ওখানে যারা প্রতিবাদ করেছিল লাঠিচার্জ করেছে। বাবা মাকে ওখানকার আইসি চ্যাংদোলা করে, সেই ঠিক সেই আরজিকরের মতো। এখানে
মেডিকেলে আসার পরে তমগ্ন ঘোষ, ডক্টর পার্থ, প্রচুর মানুষজন সেখানে আরো সংঘবদ্ধ হয়ে ব্যাপক প্রতিবাদ করেন। করার পরে আপাতত তাকে রেফ্রিজারেশন করে বডিকে রাখা হয়েছে, কিন্তু বাবা মা সই করেননি। তাদের দাবি একটাই, যেখানে খুশি ময়না তদন্ত করুন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ক্যামেরা, ভিডিও রেকর্ডিং সহ, এবং যে কোনো কেন্দ্রীয় সরকারের হসপিটাল থেকে পোস্টমর্টম যারা করেন বিশেষজ্ঞ ডাক্তার, তাদেরকে রেখে করতে হবে। ইনারা পুলিশ বা রাজ্য সরকারের পক্ষ থেকে এই ব্যাপক প্রতিবাদ এবং চাপে পিছু হটেছে এই মুহূর্তে তারা। আমি তাদেরকে শুধু বলবো যে কুলতলির বাচ্চাটার ক্ষেত্রে আপনারা করিয়েছিলেন কল্যাণী জওহরলাল নেহরু হসপিটালে, কল্যাণী এইমস তার পরিকাঠামো নেই, পিএম করতে পারেনি, কিন্তু ডাক্তার প্রোভাইড করে দিয়েছিল। এক্ষেত্রেও ওই পরিবারকে সন্তুষ্ট বা তাদের স্যাটিসফাইড করার জন্য, এবং আমরাও জানতে চাই এটা সুইসাইড না শারীরিক নির্যাতন করে ওখানে একে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে, তা আমরাও বাংলাও জানতে চাই, পশ্চিমবঙ্গ জানতে চাই। কারণ এই দীপালিও পশ্চিমবাংলার মেয়ে, বাংলা সবসময় তার মেয়ের পক্ষেই থাকে। স্বাভাবিকভাবে এই দাবি আমি আপনাদের মাধ্যমেও করলাম। যদি না করে, নিশ্চিতভাবে সোমবার কোর্ট খুললে বাবা মাকে হয়তো কোর্টে যেতে হবে, সেটা তারা কি করবেন তারা ঠিক করবেন। কিন্তু এলাকার এমএলএ হিসেবে আমার যা সহযোগিতা চাইবেন আমি করছি এবং ভবিষ্যতেও করবো, সেটা গার্ডিয়ানকেই ঠিক করতে হবে। আপনারা দেখলেন যে বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী তিনি ঠিক এই বিষয়টা নিয়ে কি বললেন। আর এই যে এত হতাশা, আমি আপনাদের অন্যান্য এপিসোডগুলোতে জানিয়েছি, যখন দিল্লিতে নির্ভয়ার আন্দোলন হয়েছিল, নির্ভয়ার বিচার প্রক্রিয়া শুরু হয়েছিল সুপ্রিম কোর্টে, একদিকে এপি সিং, অন্যদিকে তুষার মেহতা, তাদের সওয়াল জবাব এবং তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ, আমি তার সেই রিপোর্টগুলো লিখতাম এবং সেটার ব্যাপারে দেখেছিলাম বহু কিছু, যে সওয়াল জবাব কত দূর পর্যন্ত বিচার প্রক্রিয়াকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করা যেতে পারে। অবশ্যই তিনি অ্যাডভোকেট এপি সিং তৎকালীন, কিন্তু কত রকম অছিলা, আপনারাও দেশবাসী সবাই সাক্ষী, কত রকম অছিলাতে আইনের ফাঁক ফোকর গলে গলে বিচার প্রক্রিয়াকে, ওই 4টে আসামির ফাঁসিকে কিভাবে নাকচ করা যায় তার চেষ্টা চালানো হয়েছিল। অভয়া, সেটা তো আপনারা সবাই একদম রিসেন্ট টাইম সবাই খবরের আপডেট জানেন। জানি না এর পরবর্তীতে ঠিক কী হবে, সুপ্রিম কোর্ট ঠিক কবে নড়ে চড়ে বসবে এবং সুপ্রিম কোর্ট বলতে পারবে হ্যাঁ দেশে আইনের শাসন আছে। আজকে বিচার ব্যবস্থাকে মানুষের প্রশ্ন করবার সময় এসেছে যে আপনি কোথায় গেলেন, খুঁজে পাচ্ছি না আপনাকে, বা আপনাকে পেতে গেলে যতগুলো ব্যারিকেড টপকে যেতে হয় আমরা পারছি না, এত পয়সা লাগে, তাতে এত হয়রান হতে হয় সাধারণ মানুষকে। ক্ষতিগ্রস্ত যে হয়ে গেছে সে তো এমনিতেই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, তার টাকা পয়সা জলাঞ্জলি দিয়ে কেউ ঘর বাড়ি ভিটে বাটি বিক্রি করে বন্ধক দিয়ে মামলা টানতে হয়। বিচারকরা এটা বোঝেন না, আর সেই বিচারকদের নামে যখন পোস্টার পড়ে, হুমকি হয়, আকথা কুকথা যে যা মুখে আসে বলে দেয় বিচারকদের, না বিচার ব্যবস্থা নিয়ে সমালোচনা করা যায়, রায় নিয়ে সমালোচনা করা যায়, এটুকু আমরা জানি। মাননীয় বিচারক মহাশয়রা, আপনারা এটুকু বুঝুন, আমরা যারা অত্যন্ত কম শিক্ষিত মানুষজন তারা এটুকু জানি যে বিচার ব্যবস্থা নিয়ে সমালোচনা করা যায়, রায় নিয়ে সমালোচনা করা যায়, কিন্তু বিচারককে ডিরেক্টলি কুৎসিত ভাষায় সারা দিন যাবৎ আক্রমণ, তার বেলাও আপনারা কিচ্ছু করেন না, আপনারা শুনতেই পান না।
অথবা আপনারাও কি ভয় পান? পেলে কাকে পান? দেশের, স্বাধীন দেশের, সার্বভৌম স্বাধীন দেশের, গণতান্ত্রিক দেশের, সংবিধান যেখানে চলে সেই দেশের একজন স্বাধীন নাগরিক হিসেবে আমি বিচার ব্যবস্থা এবং বিচারপতি বিচারকদের কাছে প্রশ্ন রাখছি, আপনারা কোথায় যখন আপনাদেরকে বিচ্ছিরি ভাষায়, নোংরা ভাষায়, আপনাদের রায় কেনা, আপনাদেরকে আক্রমণ করা হয়, গালাগাল মন্দ করা হয়, তখন আপনারা কোথায় থাকেন? তাহলে আপনারাই যখন এইরকম ব্যাপারটা হয়, তাহলে সাধারণ মানুষ কোথায় ভরসা পাবে? আর যতক্ষণ পর্যন্ত না জানবে মানুষ যে এইটা করলে, অন্যায়টা করলে আমার শাস্তি হবে এবং দ্রুত শাস্তি হবে, ততক্ষণ পর্যন্ত সমাজে অপরাধের পরিমাণ আরও 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 বাড়তে থাকবে। কত বড় দুঃখের জিনিস! 9ই আগস্ট অভয়ার মৃত্যুর 1 বছর পূরণ হলো। 14ই আগস্ট সেই রাত জাগর 1 বছর পূরণ হবে, তখনও রাতটা হয়নি। 14ই আগস্ট রাত তখনও হয়নি, দুপুর বেলায় ঘটে গেল এইরকম একটা রহস্যজনক ব্যাপার। কিছু হোক না হোক, একজন মহিলা তার রহস্য মৃত্যু হলো। আর কিছু সংবাদ মাধ্যম তারা বলতে শুরু করে দিলেন কি, প্রেমিকের সাথে সম্পর্কের কারণে প্রেমিককে এবং ওই নার্সিংহোমের মালিককে অ্যারেস্ট করা হয়েছে। আচ্ছা, তদন্তই হলো না, কার সাথে সম্পর্কের ভিত্তিতে এনারা জেনে গেলেন, এই সংবাদ মাধ্যমরা এনারা জেনে গেলেন যে এই কারণে মৃত্যু হয়ে গেছে, তাহলে উঠিয়ে দিন, তদন্ত প্রক্রিয়া উঠিয়ে দিন, পুলিশ উঠিয়ে দিন, তদন্তকারী অফিসারদের বাড়িতে পাঠিয়ে দিন, কিচ্ছু দরকার নেই। কিছু একটা হলে বলেই দিন এই কারণে এটা হয়েছে। এটা কি সংবাদ মাধ্যমের কাজ? যে কোনো সংবাদ মাধ্যম তিনি আগে থেকেই বলে দিলেন যে প্রেমিকের সঙ্গে সম্পর্কের ভিত্তিতে এরম হয়েছে, রহস্য মৃত্যু, সেটা তদন্ত হোক, এই অবধি তো বলা যায়। তাহলে রহস্য মৃত্যুর তদন্ত হোক, এবার প্রশ্ন হচ্ছে তদন্তটা করবে কে? কলকাতা পুলিশ, সিআইডি, আস্থা নেই, সিবিআই, এই সমস্ত ক্ষেত্রে যা যা পরপর হয়ে থাকে, এবং অভয়ার ক্ষেত্রে যা যা হলো, এবং সেটাকে সাধারণ মানুষ রাস্তাঘাটে বলছে প্রহসন হলো। আমাদের কথা ছেড়ে দিন, সাধারণ মানুষের কথা, খোদ কোর্ট, বিভিন্ন আদালত একাধিকবার সিবিআইকে, তদন্ত প্রক্রিয়াকে ভর্ৎসনা করেছে, কড়া ভাষায় ভর্ৎসনা করেছে। তাহলে এটার কি হবে? বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি একটু আগে যা জানালেন, এবং মৃতার যে পরিবার এখনো পর্যন্ত যে শক্ত অবস্থানটা নিয়েছেন যে না, ওইখানে ছাড়া ময়নাতদন্ত হবে না। দেখুন, আশায় বাঁচে চাষা, একটা কথা আছে গ্রাম বাংলায়। এইটুকু আশা যে সুপ্রিম কোর্ট, লোয়ার কোর্ট, হাইকোর্ট এরা একটু শিক্ষা নেবেন। এনারা জানেন না এমন জিনিস হতেই পারে না, কোর্ট জানবে না কোথায় কি হচ্ছে, তারা সব জানেন। আপনারা দয়া করে, আপনারাই বলেন ফার্স্ট ট্র্যাক কোর্টের বিচার প্রক্রিয়া, ভারী ভারী সব নাম, ভারী ভারী সব আইনের ব্যাখ্যা, কিন্তু বলে বেরিয়ে যায় যে সে হচ্ছে অপরাধী। দেখতে পাচ্ছি চোখের সামনে অসংখ্য। এই ঘটনাটার দিকে আমাদের নজর থাকবে, যে ঘটনাটা কোন দিকে এগোয়। যে কোনো কারণে উঠে আসতে পারে, কিন্তু সেটার একটা নিরপেক্ষ তদন্ত হোক, ব্যাস। আর তদন্তটা জন্য আপত্তিটা কোথায় হতে পারে? কোনো রাজনৈতিক দলের, সেটা শাসক হোক, অন্যান্য রাজ্যের হোক, আচ্ছা, এই অপরাধীদের অ্যাকচুয়াল
কোনো রকমভাবে এই ধরনের আগে থেকে প্রোটেকশন দিয়ে দেওয়া বলে শুনি বিভিন্ন সংবাদ মাধ্যমে বসেই আগে থেকে সব সিদ্ধান্ত নিয়ে নেওয়া টেওয়া, এইগুলো করে অ্যাকচুয়াল কি কোনো সেই রাজনৈতিক দলটার লাভ হয়? সে তো জনসমর্থন অল্প অল্প করে হলেও হারাতে থাকে। এইটা কেন বোঝে না? বরঞ্চ যদি তারা একটা নিরপেক্ষ স্টান্স নেয় তাদের সেই রাজনৈতিক দলের জায়গা থেকে, তাহলে তো তাদের রাজনৈতিক গ্রহণযোগ্যতা, মানুষের কাছে জনপ্রিয়তা আরও বৃদ্ধি পায়। যাকে যারা রাজনৈতিক দল যারা করবার তারা করবেন, এখানে সেই মন্তব্য ওই আদার ব্যাপারই জাহাজের খোঁজ রেখে কী হবে, এরকম একটা ব্যাপার। কিন্তু খোঁজটা আমরা রাখবো সংবাদ মাধ্যম, তাই যা যা খোঁজ পাবো আপনাদের সামনে তুলে ধরব। এই বিষয়টা আশা করি সবাইকেই নাড়িয়ে দিয়েছে। আপনারা আপনাদের কমেন্টে জানান আপনাদের বক্তব্য। আমরা আমাদের সামর্থ্যে চেষ্টা করছি যতটা সম্ভব বিভিন্ন ধরনের খবর আপনাদের চোখের সামনে তুলে ধরবার। এছাড়াও নানান খবরের জন্য আপনারা চোখ রাখুন মানুষের ভাষার পর্দায়। আমি প্রবীর রায়চৌধুরী এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম। আপনারা নজর রাখুন সামনের এপিসোডে। ততক্ষণের জন্য নমস্কার।